সিসি আপনাকে বলতে চাই, আপনার পূর্ববর্তী সিসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ তার ব্যালটের অধিকার কেড়ে নেবে ইনশাআল্লাহ। নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা, অথচ সব পক্ষ অনড়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের দিনে এসে তিনি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফল গণনায় কারসাজির অভিযোগ তুলে সমালোচনার মুখে পদত্যাগ করলেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। ক্ষমতার পালাবদলের বাকি আর মাত্র একদিন, তার আগেই প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে আসছে পদত্যাগের খবর। সেই ধারাবাহিকতায় পুলিশ প্রধান বাহারুল আলমের পদত্যাগপত্র জমা দেওয়ার তথ্য সামনে এসেছে। যে জুলাই সনদ বাস্তবায়ন তাহলে কোন পথে? আমরা রাত পোহালে কি সংসদ সদস্যদের দুইটা শপথ দেখছি? আজ নাসিরউদ্দিন পাটোয়ারিকে গুলিবিদ্ধ করে হত্যা করায় মির্জা আব্বাস। আজ মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির খারাপ অবস্থা করেছে রাজপথে। নাসিরউদ্দিন পাটোয়ারি তারেক রহমান এবং বিএনপিকে নিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটা কি আপনি জানেন? এরকম কিছু ছিল, কিন্তু প্রশ্ন শেষ করতে পারে নাই। উচ্চকক্ষ প্রবর্তনের সিদ্ধান্ত কি স্বৈরতন্ত্র ঠেকানোর ঢাল, নাকি নতুন রাজনৈতিক জটিলতার শুরু? গণভোটে হ্যাঁ বলেছে দেশ। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের নির্বাচনীয় প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা, অথচ সব পক্ষ অনড়। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের দিনে এসে তিনি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু তাই নয়, গত 1.5 বছর ধরে ইউনূস সরকারের করা সংস্কার প্রস্তাব প্রশ্নের মুখে। এই সংস্কার আদৌ বাস্তবায়িত হবে কিনা, কিংবা হলেও কতটুকু হবে, এসব প্রশ্ন উঠছে। বিএনপি জানিয়েছে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না। কারণ হিসেবে বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সংবিধান অনুসারে এই ধরনের শপথ পড়ানোর কোনো এখতিয়ার কারো নেই। যদি শপথ পড়াতে হয় তাহলে সংবিধান সংশোধন করে শপথ পড়ানোর বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই সনদ অনুসারে সংস্কার করার কথা এই সংবিধান সংস্কার পরিষদের। বিএনপির এই বক্তব্যের পর জুলাই সনদ অনুসারে সংস্কার কার্যক্রম প্রশ্নের মুখে পড়ে গেল। এর চেয়েও গুরুতর বিষয় হলো 12 ফেব্রুয়ারির নির্বাচনও প্রশ্নের মুখোমুখি। গোড়া থেকে আলোচনাটা শুরু করা যাক। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে এসেছে, কিন্তু সরকার মনে করছে নির্বাচনের আগে সংস্কার ও বিচার জরুরি। সেজন্য অনেকগুলো কমিটি করা হয়, তারা সময় নিয়ে তাদের সংস্কার প্রস্তাব দেয়। দফায় দফায় সময় বাড়িয়ে শেষ পর্যন্ত যেসব সংস্কারের প্রস্তাব করা হয় তার অনেকগুলোর সাথেই অনেক দল একমত হয়নি। এরপর ঐক্যমত্য কমিশন গঠন করা হয়, তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত বিভিন্ন দলে মতবিরোধ রেখেই জুলাই সনদ প্রণীত হয়। পরবর্তীতে যে সংসদ এবং সরকার গঠিত হবে তারা সংস্কার বাস্তবায়ন করবে, এমনটাই ধারণা করা হয়েছিল। কিন্তু এর মধ্যেই ডক্টর ইউনূস সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে এক আদেশ জারি করে, যার মধ্যে সংস্কার বাস্তবায়নের 3টি ধাপ নির্ধারণ করা হয়। প্রথম ধাপে কিছু বিষয় অবিলম্বে কার্যকর বলে ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে কিছু বিষয়ে মীমাংসার জন্য গণভোটের আয়োজন করা হয়। আর তৃতীয় ধাপে গণভোটে হ্যাঁ বিজয়ী হলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নের বিধান করা হয়। এই আদেশ নিয়েই আপত্তি ছিল বিএনপির। আদেশ জারির পরপরই 13 নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, অর্থাৎ আদেশের বৈধতা নিয়েই প্রশ্ন তোলে দলটি। এই আদেশ যদি অবৈধ হয় তাহলে এই আদেশ অনুসারে গণভোট হওয়াও কার্যত অবৈধ। কিন্তু গণভোট হয়েছে, বিএনপি তাতে অংশও নিয়েছে। বিএনপি নেতা তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। গণভোটে হ্যাঁ জয়ী হয়েছে, আদেশ অনুযায়ী এখন সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। নির্বাচিত এমপিদের আলাদা করে দ্বিতীয় শপথও নিতে হবে, কিন্তু এই শপথ নিতে চাইছে না বিএনপি। তারা বলছে বর্তমান সংবিধানে এই শপথের কোনো বিধান নেই। যদি আদেশ অবৈধ হয়ে থাকে তাহলে সেই আদেশ অনুসারে নির্বাচনে কেন অংশ নিল বিএনপি? বাস্তবে বিএনপি এক গ্যাড়াকলে পড়ে গেছে। শপথ নিলেও বিপদ, না নিলেও বিপদ। সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলে গণভোট মেনে নিতে হবে দলটিকে। গণভোটে যে 4টি বিষয়ে প্রশ্ন তোলা ছিল, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ অনুসারে গঠিত হবে। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্যের উচ্চকক্ষ হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি হবে। প্রধানমন্ত্রী হতে পারবেন সর্বোচ্চ 2 বার। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে। আর 4 নম্বরটি ছিল, জুলাই সনদের অন্যান্য বিষয় রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে হবে। প্রথম 3টি প্রস্তাবেই বিএনপির আপত্তি ছিল। বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেসব বিষয়ে। প্রস্তাবগুলোতে আপত্তি সত্ত্বেও গণভোটে হ্যাঁ ভোট দিতে নির্দেশ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার ঘোষণায়ও তিনি বলেন, বিএনপি যতটুকু সংস্কার করতে একমত হয়েছে ততটুকুই করবে। নির্বাচনের পরেও সংবাদ সম্মেলনে তিনি একই কথা বলেছেন। কিন্তু মুশকিল হলো,
সংবিধান সংস্কার পরিষদ মেনে নিলে তাকে সংস্কার প্রস্তাবগুলো মেনে নিতে হবে। অথচ এই প্রস্তাবগুলো গত 1.5 বছর ধরে আপত্তি জানিয়ে এসেছে বিএনপি। নির্বাচন দেরিতে হওয়ার পেছনে মূল কারণও এই আপত্তি। অথচ এখন নির্বাচনের পরে এসে আপত্তি জানানো বিষয়গুলোই তাকে মেনে নিতে হচ্ছে। বিএনপি নেতারা অবশ্য বলেছেন তারা এটা মানবেন না, তারা দ্বিতীয় শপথ নেবেন না। যদি শপথ না নেন তাহলে আবার আরেক সংকট, তাহলে গণভোটই তাহলে অকার্যকর হয়ে যায়। কারণ বাস্তবায়ন আদেশের 3য় ধাপ সংবিধান সংস্কার পরিষদ। গণভোটে হ্যাঁ রায় আসলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হওয়ার কথা। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে গণভোটের রায় এবং জুলাই আদেশের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে না। এদিকে জামায়াত ও এনসিপি বলেছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কোনো সুযোগ নেই, বিএনপিকে শপথ নিতেই হবে। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন সংস্কারের উপর যে গণভোট হয়েছে এটার পুরোটাই মানতে হবে, এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই না। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, গণভোটেও অংশ নিয়েছে। এখন যদি শপথ না নেয় তাহলে গণভোটের যৌক্তিকতা হারায়। শুধু তাই নয়, এত আয়োজন করে যে সংস্কার এবং গণভোট হলো তাও গুরুত্ব হারাবে। কিন্তু জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ 2 স্টেক হোল্ডার জামায়াত ও এনসিপি কি তা মেনে নেবে? যদি না নেয় তাহলে কি আরেকটি সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ? নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, জনগণের বড় অংশ তাদের সাথে আছে, এটা প্রমাণিত। কিন্তু জামায়াত ও এনসিপির সাথেও জনসমর্থন কম নয়। বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে না চায় তাদের সরকার গঠনও প্রশ্নের মুখে পড়ে যেতে পারে, এমনকি তৃতীয় পক্ষের হস্তক্ষেপও আসতে পারে। অর্থাৎ তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে তিনি আদৌ প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা তা নিয়েই অনিশ্চয়তা দেখা দিচ্ছে। সময় আছে আর মাত্র কয়েক ঘন্টা, দেখা যাক শেষ পর্যন্ত অনড় অবস্থানে থাকে কিনা, কিংবা কে ছাড় দেয় আর কে ছেড়ে দেয়। নির্বাচনের পর জামাত জোট এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল। দর্শক, এটা বিরল দৃশ্য, কারণ সরকার গঠন করার আগেই সেই সরকারের নানান কর্মকাণ্ডের বিরুদ্ধে, সম্ভাব্য সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে বিরাট বিক্ষোভ মিছিল, রাজপথে প্রতিবাদ, এটা কিন্তু রেয়ার, ব্যতিক্রমী। অর্থাৎ দর্শক, এবার যে বাংলাদেশে সত্যিকার অর্থে ভালো কিছু হতে যাচ্ছে তার আলামত স্পষ্ট। বিরোধী দল জামাত জোট এক চুলো ছাড় দিবে না কোনো অন্যায়ের। ন্যায় কাজ করলে একটুও ডিস্টার্ব করবে না, ইরিটেট করবে না, এটাও নিশ্চিত। তো দর্শক, আপনারা জানেন যে নির্বাচনের পরেই বিএনপির সন্ত্রাসীরা, বিশেষ করে যারা চান্দাবাজ, তারা দাঁড়িপাল্লা এবং শাপলাগুলির কিংবা জামাত এনসিপি জোটের নেতাকর্মীদের উপর ভয়ানক হামলা করেছে দেশব্যাপী। এখন অতীতে এ ধরনের হামলা স্বাভাবিক হিসাবে মেনে নেওয়া হতো, যে না, এটা টুকটাক হবে, এটা স্বাভাবিক। কিন্তু না, আমি স্পষ্ট করে বলছি, জামাত যে পথে এগোচ্ছে, জামাত শিবির এনসিপির উপর যতগুলো হামলা হয়েছে একটাও ভুলে যাওয়া হবে না। সবকিছু ডকুমেন্টেশন করে, যা হামলা করেছো তোমরা, যা চান্দা চেয়েছো জামাতের কাছে, সব বাংলাদেশে কোথায় কি করেছে সব জানি। তোমরা কিভাবে বিএনপিতে পদ পাও, টিকে থাকো, আমরা দেখে নিব। তোমাদেরকে যদি সেটা জেল খাটানোর মতো অপরাধে জেল খাটিয়েছে, এবং এই বিএনপির মাধ্যমে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। দর্শক, বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে এবং জুলাই সনদ নিয়ে যাতে তালবানা না হয়, এই জন্য আগেভাগে ইগনোটিস দেওয়া হচ্ছে। জামাত এনসিপি জোট 11 দলীয় জোট বিরাট বিক্ষোভ মিছিল করেছে রাজধানী ঢাকায়, রাজপথে। মানে বলা যায় যে রাজপথ বিরোধী দলের দখলে থাকবে। উল্টাপাল্টা কিছু না করলে রাজপথে নামার প্রয়োজন হবে না, সংসদে কিংবা আলোচনায় সমাধান হবে। উল্টাপাল্টা কিছু করবেন, বিশেষ করে আমি বলে রাখি, হল দখল করতে যাবেন, ক্যাম্পাস দখল করতে যাবেন, শিবিরের গায়ে হাত দিবেন, জামাতের গায়ে হাত দিবেন, এনসিপির গায়ে হাত দিবেন, রাজপথ অবরুদ্ধ করে রাখা হবে। ফ্রম দি বিগিনিং টু এন্ড রাজপথ থাকবে জামাত এনসিপি দখলে। এবং জামাত জোট 11 দলীয় জোট ঐক্যবদ্ধ, এটা স্পষ্ট করা হয়েছে। নির্বাচনকালীন সময় যে ঐক্যবদ্ধ ছিল তার চেয়ে বেশি ঐক্যবদ্ধ। জামাত জোট ঐক্যবদ্ধভাবে রাজপথে আছে। গোলাম বড় বক্তব্য দিচ্ছেন, বেশ কয়েকজন এমপি বক্তব্য দিচ্ছেন, মামুনুল হক আছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন। অসাধারণ দৃশ্য, এটাকে বলি বিরল দৃশ্য। নির্বাচনের পর অনেক উচ্চারণা করা হয়েছিল এনসিপি নাকি 2টা মন্ত্রিত্ব নেবে, কই, তারা তো কোনো মন্ত্রিত্ব নিচ্ছে না, তারা তো রাজপথে আছে বিএনপির অপকর্মের বিরুদ্ধে। তবে এই প্রাইমারিলি রাজপথের এই যে বিক্ষোভ সমাবেশ, এটা একটা বার্তা যে আপনার তারেক রহমান কথা দিয়েছে গতকাল রাতে, যে তিনি শপথ নেওয়ার সাথে সাথে সারা দেশে বিএনপি সন্ত্রাসীদের দমন করবেন। দমন করতে যদি না পারেন, কোনোভাবে যদি প্রশ্রয় দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যে আগুন জ্বলবে, আপনি যে একদিনে শান্তি মতো দেশ চালাতে পারবে না, তার ইঙ্গিত আজকে রাজপথে জামাত এনসিপি দিয়ে দিয়েছে। অতএব খেলা শুরু হয়ে গেছে। তারেক রহমান, আপনি যেভাবে ইঞ্জিনিয়ারিং করেও যেভাবে জিতেছেন, ইঞ্জিনিয়ারিং না করলেও আপনি জিততেন, হয়তো কম ব্যবধানে জিততেন, এটা সত্য কথা, আমরা হক কথা বলি। যেহেতু আওয়ামী লীগের ভোট পেয়েছেন, আপনি জিতেছেন, ঠিক আছে। এখন দেশ পরিচালনা এটা আপনার অধিকার, আমরা কিছুতেই বলতে পারি না যে আপনি দেশ চালাতে পারবেন, আপনি মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আপনি আগের মতো হাসিনার মতো সন্ত্রাস করবেন, বিএনপি 2001 সাল থেকে 2006 সালের মতো সন্ত্রাস করবেন, এটা হতে দেওয়া হবে না। ঘাট ধরে লাইনে রাখা হবে। বিরোধী দলের কাজই এটা। দেখেন, বিরোধী দল এই অন্যায়ের বিরুদ্ধে বিরোধী দল, কিন্তু মৌলিকভাবে তো দল এখানে একটা, সংসদ তো একটা, এবং সবাই মাননীয় সংসদ সদস্য। তো দর্শক, নির্বাচন পরবর্তী সারা দেশে সহিংসতার প্রতিবাদে 11 দলীয় জোট বিক্ষোভ মিছিল করেছে। 11 দল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে, তার আলামত এখানে সুস্পষ্টভাবে দেখা গেল। এবং এইভাবে ঐক্যবদ্ধ থাকলে বিএনপি কোনো আকাম করার সাহস পাবে না। তবে যতটুকু আকাম করেছে এটা যে আমরা ভুলে যাবো তা না, এগুলোর কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। বিশেষ করে আমি বাংলাদেশের কয়েকটা অঞ্চলের ডকুমেন্টেশন করছি, আমি স্পষ্টভাবে বলছি, আমার বক্তব্য বিএনপি সন্ত্রাসীরা তোমরা অনেকে শুনছো, জামাতের কার গায়ে হাত দিছো, কার ফেসবুক স্ট্যাটাস এর কারণে কাকে ধরেছো, আমরা সব জানি। তোমার বিএনপি গিয়ে আমি ছুটাই দেবো, তোমাকে জেল খাটাবো, বিএনপির অন্য গ্রুপের মাধ্যমে তুমি মাইর খাবা, তুমি বহিষ্কার হবা, তুমি কোনো পদ পাবা না। অতএব এখন থেকে ভালো হলে যে ভালো তা না, যারা অন্যায় করেছে তার শাস্তি পেতে হবে। তবে এখন থেকে ভালো হয়ে গেলে জেল খাটা থেকে বাঁচা যাবে। এই কিন্তু বিএনপিতে পক্ষ দুই পাবে, এটা তারেক রহমান কনফার্ম করেছে। এবং একটা জায়গায়, এটা যে ঘটনা শুরু হয়ে গেছে, আমি একটু আলামত দেখাই। একটা জায়গায় জামাতের অফিসে হামলা করেছে বিএনপির পান্ডারা, সন্ত্রাসীরা, চান্দাবাজরা, জামাতের অফিসে হামলা করেছে। সাথে সাথে বিএনপি হাইকমান্ড ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে।
এবং বেশ কয়েক জায়গায় পুলিশে ধরেছে। এখন যেসব জায়গায় বিএনপি সন্ত্রাসীদেরকে পুলিশে দিতে পারছেন না, ওটা জামাতের ব্যর্থতা। জামাতের নেতৃবৃন্দ যদি বিএনপি থানা কমিটি বা বিএনপির মধ্যে যারা ভদ্র তাদের সাথে যোগাযোগ করতেন, অথবা ওই এলাকার যিনি এমপি হয়েছেন তার সাথে জামাত নেতারা পরাজিত প্রার্থী বর্ণন তারা যদি যোগাযোগ করতেন, বলতেন আমার অমুক জায়গায় হামলা করা হয়েছে, আপনারা কেন ব্যবস্থা নেন না, ব্যবস্থা নেন, নইলে কিন্তু এটা নিয়ে আমরা হাউকো লাগিয়ে দেবো, তাহলে বিএনপি ওই এমপি ওই সন্ত্রাসীদেরকে পুলিশে দিত। এটা গুরুত্বপূর্ণ। কিন্তু জামাতের দুর্বলতার কারণে অনেক বিএনপি সন্ত্রাসীকে জেল খাটানো এখনো সম্ভব হয়নি। কিন্তু জামাত লোকাল পর্যায়ে অনেক জায়গায় দুর্বল। কিন্তু আমরা যারা ঢাকা ভিত্তিক জামাতের স্বার্থে কাজ করি, জামাতের লোকজন নিরাপত্তার জন্য কাজ করি, জামাতের হাইকমান্ড তারা তো বুঝে। শিশির মনির এখানে আছে না, কোন ফাঁক পকড় দিয়ে বের হবেন? জামাতের নারী কর্মীদের গায়ে নির্বাচনের পর অনেক জায়গায় হাত দেওয়া হয়েছে, একটা ওই হাত থাকবে না, তুমি বাঁচতে পারবে না এখানে, বাঁচতে পারবে না, হাত থাকবে না, এর অর্থ এই না যে হাত ভেঙে গেলেও হত্যা করা হবে না, তোমাকে শাস্তি পেতে হবে, কালো হাত থাকবে না, অন্যায় হাত থাকবে না, তোমার সমস্ত ক্ষমতা নিয়ে যাওয়া হবে, তুমি ধ্বংস হয়ে যাবে রাজনীতিতে, বিএনপি তোমাকে ধ্বংস করে দিবে। এটা হচ্ছে নতুন বাংলাদেশের বাস্তবতা। দর্শক, এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই তৈরি করা হবে, এটা ক্লিয়ার কথা। অর্থাৎ জুলাই সনদ নিয়ে তাল বাহানার সাহসই পাবে না। এনসিপি অলরেডি উইদাউট এনি নোট অফ ডিসেন্ট তারা জুলাই সনদ সাইন করেছে, আপনারা জানেন। এখানে জুলাই সনদ নিয়ে, সংস্কার নিয়ে এবং বিরোধী মতের উপর দমন পীড়ন, হামলা, এগুলো নিয়ে যেসব কথাবার্তা, যেসব আচরণ, যেগুলো এই রাজপথে জামাত এনসিপি জোট তা ঐক্যবদ্ধ হয়ে যে বার্তা দিয়েছে, তার অর্থ হচ্ছে কোনো আগাম করলে তারেক সরকার থাকবে না। অতএব আগামী দিন ভালো দিন, ঐক্যবদ্ধ বাংলাদেশের দিন। কিন্তু বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিএনপিও এক, জামাতও এক, সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, চাঁদাবাজদের কোনো ছাড় নেই। বিএনপির এক নেতা আমাদেরকে বলেছেন যে প্রয়োজনে 50,000 চাঁদাবাজ ধরবো বিএনপির, তারপর আমরা চাঁদাবাজি টলারেট করবো না। কারণ বিএনপি জানে আগাম করলে দেশ চালাতেই পারবে না। এমনিতেই সুপুজাকে শপথ করা 1.5 বছর বেশি টিকে না, আগাম করবেন 1.5 বছর টিকতে পারবেন না। ভালো চালাবেন, 5 বছর মেয়াদ পূর্ণ করবেন, দেশটা এগিয়ে যাবে, মানুষ খুশি হবে, বাংলাদেশ উন্নত হবে এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ কতটা সুন্দর আমরা তো দেখতে পাচ্ছি। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা চমৎকার কথা বলেছেন, বিরোধী দলগুলোর কাছে তারেক রহমান যাচ্ছেন, ইটস গুড, কিন্তু আগে ক্ষমা চান যে এই বিরোধী নেতাদের কেন তাদের উপর অত্যাচার করেছে। এই জন্য আপনার সন্ত্রাসীদের পক্ষ থেকে আপনি ক্ষমা চান, তারপর বলেন যে আমি সাইজ করতেছি শপথ নিয়ে। এটা একটা চমৎকার পয়েন্ট। তো দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেটে যে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, অনেক এমপি ছিলেন সেখানে, তারা যে বার্তা দিয়েছেন আগামীর বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারক, উল্টাপাল্টা করে দেশ চালানো যাবে না। নতুন সরকার শপথ নিতে চলেছে, তখন প্রশ্ন চতুর্দিকে উঠছে যে শপথের প্রথম মানে সকালবেলাতেই শপথের একটা পর্যায় থাকার কথা জুলাই সনদ অনুযায়ী, সেটা হচ্ছে সংসদ সদস্যরা 2টি শপথ নেবেন, সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন এবং সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, এবং 180 দিন তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য উঠে পড়ে লাগবেন। যদি না পারেন তাহলে মানে 290 দিনের মধ্যে অটোমেটিকলি জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এরকম হাস্যকর ব্যাপার জুলাই সনদে লিখে গিয়েছেন প্রফেসর আলী রিয়াজ। সেটাকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে যে জুলাই সনদ বাস্তবায়ন তাহলে কোন পথে? আমরা রাত পোহালে কি সংসদ সদস্যদের 2টা শপথ দেখছি? তারা কি এমপির পাশাপাশি সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবেও শপথ নিচ্ছেন? শপথ নিলে সংবিধানের কোন ধারা অনুযায়ী শপথ নেবেন? সেটা কি সংবিধানে আছে? সংবিধানের বাইরের কোনো কিছু করার এখতিয়ার কি কারোরই রয়েছে? নতুন সরকার কি ইচ্ছা করলেই সংবিধান ভায়োলেট করতে পারবে? এই প্রশ্নগুলো উঠছে। আর এই প্রশ্নগুলো যখন উঠছে তখন কি জবাব দিচ্ছেন বিএনপি নেতা, বিএনপির খুবই ডাকসাইটে নেতা এবং ভাবা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব সালাউদ্দিন আহমেদ, তিনি কি বলছেন? তার কথাতে কি এরকমটা মনে হচ্ছে যে জুলাই সনদ শুরুতেই বড় ধাক্কা খেলো এবং এই সনদ বাস্তবায়নের মানে কোনো রকমের কোনো সম্ভাবনা থাকছে না? চলুন আলোচনা করে দেখি এই ভিডিওতে কি হতে চলেছে আদৌ। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এমপিরা 2টি শপথ নেবে কিনা জুলাই সনদে প্রফেসর আলী রিয়াজ সেটা লিখে গিয়েছেন। যদিও প্রফেসর আলী রিয়াজ পৃথিবীর বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, পৃথিবীর বিখ্যাত আইনজ্ঞ হিসেবে অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা সবাই বুঝে গেছি তার শুভঙ্করের ফাঁকি তিনি সংবিধান বিরোধী অনেক কিছুই এখানে লিখে যাওয়ার চেষ্টা করেছেন। যেমন সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেওয়া, সাংবিধানিক পরিষদ হিসেবে শপথ নেওয়ার কোনো এখতিয়ার কিংবা শপথ পড়ানোর কোনো এখতিয়ার কারো নেই বর্তমান সংবিধানের আলোকে। সালাউদ্দিন আহমেদ কি বলছেন চলুন তাকে নিয়ে খবরটা দেখে নিই। প্রথম আলো তাকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। সেখানে বলা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে সালাউদ্দিন বললেন, এতগুলো হয়ের পরে হলে হতে পারে। অর্থাৎ তার কথাতে অনেকগুলো যদি কিন্তু রয়েছে, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি এভাবে হয়, যদি ওভাবে হয়, অনেকগুলো যদি কিন্তুর পরে যদি হয় তাহলে হতে পারে, এভাবে বলেছেন। তার মানে তিনি এক ধরনের ব্যঙ্গই করেছেন ব্যাপারটাকে। কি বলছেন তিনি? অনেকগুলো হয়ের পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ হলে হতে পারে বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির এই নেতা বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে অর্থাৎ সংবিধান ধারণ করে, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় অর্থাৎ সংশোধন হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। তিনি একেবারে স্পষ্ট বলেছেন। তাহলে ব্যাপারগুলো কি? যদি এটা সংবিধান ধারণ করে অর্থাৎ এটা যদি সংবিধানে থাকে, অথবা সেই মর্মে সংশোধন হয়, যদি সংবিধান সংশোধন হয়, সংসদ সদস্যরা 2/3 ভোটে যদি সংবিধান সংশোধন করেন, সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে যদি ফর্ম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা যদি সংবিধানে নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে অর্থাৎ এতগুলো যদির পরে যদি হয় সাংবিধানিক পরিষদের শপথ, তাহলে হলে হতে পারে, সেই কথাটা বলেছেন। তার মানে তিনি স্পষ্ট বলে দিলেন সাংবিধানিক পরিষদের শপথ হচ্ছে না। তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। এরই প্রেক্ষিতে একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য
হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা যেটা জুলাই সনদে রয়েছে সেটা নিয়ে কথা হয়েছে। নির্বাচিতদের দুটি শপথের বিষয়ে প্রস্তুতিও নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়, কিন্তু বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এই শপথ নেবেন কিনা তা নিয়ে সংশয় আছে। কারণ দলটি মনে করে বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদ বলে কিছু নেই। বিদ্যমান সংবিধানের 3য় তফসিলে বিভিন্ন পদের শপথের ব্যাপারে বলা আছে, সেখানে সংসদ সদস্যদের শপথের কথা বলা আছে, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয় লেখা নেই। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হলো জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা। আগামীকাল সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সাংবিধানিকভাবে স্পিকার বা ডেপুটি স্পিকার অ্যাভেলেবল না থাকলে বা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি না থাকলে দ্বিতীয় বিকল্প হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পড়াবেন। সেই হিসেবে সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পাঠ করাবেন, এটা তার সাংবিধানিক এখতিয়ার। সালাউদ্দিন আহমেদের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশ পরিচালনায় বিএনপি সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ, এই ব্যাপারগুলো বলেছেন। সালাউদ্দিন আহমেদ যেটা স্পষ্ট করেছেন সেটা হচ্ছে যে যেটা সংবিধানে নেই, যেটা সংবিধানের তফসিলে লেখা নেই, যেটা সংবিধান বিরোধী, সেটা বিএনপি করবে না। তার মানে এই সরকারের একটা ইচ্ছা থাকলেও সাংবিধানিক পরিষদের সদস্য হিসেবে এমপিদের শপথ সেটা হচ্ছে না। তার মানে শুরুতেই একেবারে নতুন সরকারের আগমনের শুরুতেই জুলাই সনদ বড় ধাক্কা খেলো এবং অনেকে বলছেন যে এভাবেই প্রতিটি ধাপে ধাপে জুলাই সনদ ধাক্কা খাবে এবং জুলাই সনদের যে বিষয়ে বিএনপি আপত্তি, নোট অফ ডিসেন্ট, প্রয়োজনীয়তা নেই, এই নোটগুলো রেখেছে তার একটিও বাস্তবায়ন হবে না, যার মধ্যে উচ্চকক্ষও রয়েছে। সম্ভবত উচ্চকক্ষও হচ্ছে না। পিআর পদ্ধতিতে সদস্য নির্বাচন তো অনেক দূরের কথা। খবর হলো গণভোটের রায়ে এবার সংসদে থাকছে উচ্চকক্ষ, আর এই উচ্চকক্ষ গঠিত হবে পিআর বা সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। সমানুপাতিক পদ্ধতির মজাটা হলো এখানে কোনো ভোট নষ্ট হয় না। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পাবে উচ্চকক্ষের 100টি আসনের মধ্যে ঠিক তত শতাংশ আসন তারা পাবে। আর এখানে জামায়াতের জন্য অপেক্ষা করছে এক বিশাল সারপ্রাইজ, যা বিএনপির জন্য হতে পারে বড় মাথা ব্যথার কারণ। বিশ্লেষকরা বলছেন নিম্নকক্ষে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার দাপট দেখালেও উচ্চকক্ষে তারা জনসমর্থনের প্রকৃত আয়নার মুখোমুখি হবে, আর সেই আয়নায় বিএনপি ও জামায়াত প্রায় সমান শক্তির অধিকারী। আসুন এবার খাতা কলমের অঙ্কটা মেলানো যাক। উচ্চকক্ষের মোট আসন সংখ্যা 100টি, জামায়াত জোট ভোট পেয়েছে 43.9%। পিআর পদ্ধতির নিয়ম অনুযায়ী 100 আসনের মধ্যে তারা পাবে 44টি আসন। অন্যদিকে বিএনপি জোট ভোট পেয়েছে 46.6%, অর্থাৎ 100 আসনের মধ্যে তারা পাবে 47টি আসন। পার্থক্যটা খেয়াল করেছেন? নিম্নকক্ষে যেখানে দুই দলের পার্থক্য ছিল 135টি আসনের, উচ্চকক্ষে সেই পার্থক্য নেমে এসেছে মাত্র 3টি আসনে। বিএনপি 47 এবং জামায়াত 44, আর বাকি প্রায় 9% ভোট যারা পেয়েছে, অর্থাৎ অন্যান্য ছোট দল এবং স্বতন্ত্ররা, তারা পাবে বাকি 9টি আসন। এই পরিসংখ্যানের রাজনৈতিক তাৎপর্য বা পলিটিক্যাল ইমপ্লিকেশন অত্যন্ত গভীর। কেন? কারণ উচ্চকক্ষে কোনো বিল বা আইন পাশ করতে হলে প্রয়োজন হয় ম্যাজিক নম্বর 51, অর্থাৎ 100 জনের মধ্যে অন্তত 51 জনের সমর্থন লাগবে। উচ্চকক্ষে বিএনপির আছে 47টি আসন, কিন্তু কোনো বিল পাশ করতে তাদের লাগবে 51টি ভোট, অর্থাৎ তাদের হাতে প্রয়োজনীয় সংখ্যক ভোট নেই। বিএনপি চাইলেই একা কোনো আইন পাশ করতে পারবে না। তাদেরকে বিল পাশ করতে হলে হয় জামায়াতের সমর্থন নিতে হবে, অথবা ওই ছোট দলগুলোর 9 জন সদস্যের সমর্থন ম্যানেজ করতে হবে। নিম্নকক্ষে বিএনপির 212টি আসন নিয়ে হয়তো সংবিধান সংশোধন বা যে কোনো আইনের প্রস্তাব খুব সহজেই আনতে পারবে। সেখানে জামায়াতের 77 জন এমপি হয়তো খুব বেশি বাধা দিতে পারবেন না, কিন্তু সেই বিল যখন চূড়ান্ত অনুমোদনের জন্য উচ্চকক্ষে যাবে তখনই শুরু হবে আসল খেলা। উচ্চকক্ষে বিএনপি এবং জামায়াতের শক্তি প্রায় সমান। কেউ এককভাবে 51টি আসন পায়নি। যদি জামায়াত মনে করে যে বিএনপি সরকার কোনো জনস্বার্থ বিরোধী বিল এনেছে বা তাদের রাজনৈতিক স্বার্থে আঘাত লাগছে, তবে তারা ভেটো দিতে পারে বা বিরোধিতা করতে পারে। বিএনপির 47 জন সদস্য একা সেই বিল পাশ করতে পারবে না। এখন যদি অন্যান্য দলের 9 জন সদস্য জামায়াতের সাথে হাত মেলায়, তাহলে অঙ্কটা দাঁড়াবে 44 যোগ 9 সমান 53টি আসন, অর্থাৎ বিএনপি তখন উচ্চকক্ষে হেরে যাবে। এর সোজা মানে হলো আগামী সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারবে না। নিম্নকক্ষে তারা যতই শক্তিশালী হোক, উচ্চকক্ষে তাদের জামায়াতের সাথে সমঝোতা করতেই হবে। এটি হলো হ্যাঁ ভোটের বা গণভোটের আসল বিজয়। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ওই ছোট দলগুলো যাদের হাতে মাত্র 9টি আসন, তারাই কি হতে যাচ্ছে আগামী দিনের কিংমেকার? রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার। কোনো বিল পাশ করতে হলে উচ্চকক্ষে প্রয়োজন 51টি আসন, যা বিএনপি বা জামায়াত কারোরই একার নেই। ফলে এই ছোট দলগুলোর গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ। এর সাথে সাথে বাংলাদেশের রাজনীতিতে বহুদিনের পুরনো ইয়েস মিনিস্টার সংস্কৃতির অবসান ঘটতে যাচ্ছে। আমরা এতদিন সংসদে দেখেছি সরকারি দল যা বলে তাই আইন হয়ে যায়। বিরোধী দল সংসদে চিৎকার করলেও সংখ্যার জোরে সব বিল পাশ হয়ে যায়। একে বলা হয় ব্রুট মেজরিটি বা সংখ্যার দাপট। কিন্তু উচ্চকক্ষ বা আপার হাউস সেই দাপট চিরতরে বন্ধ করে দেবে। ধরুন নিম্নকক্ষে বিএনপি 212 ভোটের জোরে কোনো বিতর্কিত আইন পাশ করে ফেললো, কিন্তু সেই আইন যখন উচ্চকক্ষে আসবে তখন জামায়াত এবং ছোট দলগুলো মিলে তা আটকে দিতে পারবে। তখন বিএনপিকে বাধ্য হয়ে জামায়াতের সাথে টেবিলে বসতে হবে। তাদের বলতে হবে, আসুন আমরা আলোচনা করি, বিলে কি পরিবর্তন করলে আপনারা সমর্থন দেবেন। এই যে আলোচনা, এই যে সমঝোতা, এটাই গণতন্ত্রের প্রাণ। এর ফলে সংসদে আর তড়িঘড়ি করে কোনো কালো আইন পাশ হবে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।